নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী যোগেন্দ্রনাথ গুপ্তর লেখা একটি ভ্রমণ ও শিকার কাহিনী, নীল নদের দেশে। আজকের প্রথম পর্ব। ভূমিকা: কল্যাণিয়া শ্রীমতী রানী গুপ্ত কল্যাণিয়াসু। আমার একটি কন্যা আছেন, নামটি তাহার রানী। গল্পতারে বলতে গিয়ে আমি সদাই হার মানি। মিথস ও লেজেন্ডসের গল্পতারে বললে কখনো রানী বলেন, বাবা এসব অনেক পুরানো। ফোকলোর সে হার মেনেছে, ফেরি টেলস অনেক দিন। বাংলা মায়ের রূপকথা তার কণ্ঠেতে নীলীন। কোন সাগরের অতল তলে আছে পাতালপুরী, নাগকন্যা থাকেন যেথায় মণিমুক্তোর বাড়ি। পক্ষীরাজ ঘোড়ায় চড়ে তেপান্তরের মাঠে, কোন দেশের সে রাজার ছেলে নিরুদ্দেশে ছোটে। কোথায় আছে পাষাণপুরী নিঝুম নিরালায়, রূপসী সে রাজার মেয়ে পালঙ্কে ঘুমায়। সোনার কাঠি রূপার কাঠির পরশখানি পেলে, ঘুমের দেশের রাজকুমারী চাইবে নয়ন মেলে। রাজপুত্রের কণ্ঠে তখন দুলবে বরণমালা, ফুলের কুলি মেলবে আখি, পাখি ডাকবে মেলা। তরুণদ্বারে বাজবে তখন উৎসবেরই বাঁশি। আমি এসব জানি বাবা, রানী বলেন হাসি। কোথায় কোন গহন বনে ডাইনি বুড়ির ঘর, সাত বামুনের রাজ্যি যেথায় নাইকো আপন পর। দেশ বিদেশের গল্প যত আমার কাছে জানা, বলতে গেলে বলেন রানী এসব আমার শোনা। নীল আকাশের অনেক দূরে সাদা মেঘের দেশে, ধ্রুবতারার আরও দূরে নীল গগনের শেষে। কোন দেশে আছে যেথায় চাঁদ সূর্যির বাড়ি, চরকা কাটে দিনের এতে বসে চাঁদের বুড়ি। মঙ্গল গ্রহের লোকেরা সব দূরবীন এঁটে চোখে, আকাশের যত খবর নিয়ে খবরের কাগজ লেখে। তাল গাছে হার মেনে যায় এমন লম্বা ছেলে, 10 হাত চওড়া পুঁথি নিয়ে স্কুলেতে চলে। যে দেশেতে হাজার হাজার খালের নিশানা, সে দেশেরও গল্প আমার রানী মায়ের জানা। উত্তর মেরু দক্ষিণ মেরু সাদা বরফের দেশ, আমাদের এই বসুন্ধরার যেথায় জীবন শেষ। সে দেশের সেই এস্কিমোদের জীবন কাহিনী। রানী বলেন, বাবা আমি এসব অনেক জানি। কি করব তাই ভেবে না পেয়ে লিখলাম অ্যাডভেঞ্চার। রানীর হাতে দিলাম তুলে নূতন উপহার। এ বই পড়ে যদি বলেন, বাবা আমি জানি, মনের দুঃখে থামবে আমার সাধের লেখনী। গর্ব আমার আছে এবার, রানী তুমি শোনো। বলতে তুমি পারবে না কো, বাবা হেটা যে পুরানো। বাংলাদেশের ছেলে মেয়ে যাদের বাসি ভালো, তোমরা সবাই বিচার করে সত্যি কথা বলো। শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত, প্রয়াগধাম, আশ্বিন 1342। নিবেদন: নীল নদের দেশে শ্রীযুক্ত উইলিয়াম চার্লস বাল্ডুইন FRGS প্রণীত আফ্রিকার শিকার নামক 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত একখানা প্রাচীন গ্রন্থ অবলম্বনে লিখিত। কিরূপ বিপদের সম্মুখীন হইয়া বাল্ডুইন সাহেব আফ্রিকার নানা স্থানে শিকার করিয়াছেন, নূতন নূতন দেশ দেখিয়াছেন, নানা দুর্দান্ত অসভ্য জাতির সহিত মিলিত হইয়াছেন, এবং সে সকলের তথ্য সংগ্রহ করিয়া তাহার এই ডায়েরি বা দৈনন্দিন লিপি লিখিয়াছেন, তাহা বাস্তবিকই কৌতূহলোদ্দীপক এবং অসাধারণ সাহসের পরিচায়ক। নেটাল হইতে জ্যাম্বেসি পর্যন্ত ইনি ভ্রমণ করিয়াছিলেন। বিখ্যাত পর্যটক ডেভিড লিভিংস্টনের সহিত তাহার সাক্ষাৎ হইয়াছিল 1860 খ্রিস্টাব্দের আগস্ট মাসে জ্যাম্বেসি নদীর প্রপাতের নিকটে। বাল্ডুইন সাহেবের বর্ণনা পড়িলে মুগ্ধ হইতে হয়। আমাদের বালক বালিকাগণের উপযোগী করিয়া আমি এই শিকার ও ভ্রমণ কাহিনী লিখিয়াছি। আমার বিশ্বাস এইরূপ দুঃসাহসিকতার কাহিনী পড়িয়া বালক বালিকাগণ আনন্দ ও শিক্ষা দুই লাভ করিবে, এবং প্রকৃত মানুষ হইবার আকাঙ্ক্ষাও
তাহাদের মনের মধ্যে জাগিয়া উঠিবে। শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত, প্রয়াগধাম, ৭ই আশ্বিন, মঙ্গলবার, ১৩৪২। আমার এই ভ্রমণ ও শিকার কাহিনী যে প্রকাশিত হইবে এমন কল্পনা কখনো আমার মনে আসে নাই। যখন আফ্রিকার গহন বনে ও সে দেশের ভীষণ মরুভূমির বুকে বেড়াইয়াছি, তখন লিখিবার মতো সাজ সরঞ্জামও বড় একটা পাই নাই। আর লিখিয়াছিও বড় অদ্ভুত রকমে। কখনো গাছের তলায় বসিয়া পেন্সিল দিয়া, কখনো বা গরুর গাড়ির নিচে বসিয়া, কখনো বা কাফরিপল্লীর অন্ধকার কুঁড়ে ঘরে বসিয়া। আর লিখিবার সরঞ্জামও চমৎকার। কখনো কালি কলম জুটিয়াছে, কখনো পেন্সিল জুটিয়াছে, কখনো বা কয়লা জুটিয়াছে। এইভাবে আমার জীবনের অনেক বিপজ্জনক কাহিনী যখন যেভাবে পারিয়াছি লিখিয়াছি। কাজেই ইহার মধ্যে সাহিত্যের সরল ভাষা বা বর্ণনায় মাধুর্য আশা করা সঙ্গত নহে। ইহার মধ্যে পাইবেন শুধু একটি নির্ভীক জীবনের সাহসিকতার পরিচয় মাত্র। আমি কেন আফ্রিকার ভীষণ বনে শিকার করিতে বাহির হইয়াছিলাম সে কথা বলিতে হইলে আমার বাল্যজীবন সম্বন্ধে কয়েকটি কথা বলা দরকার। এখানে তাহারই কিছু কিছু বলিয়া লইতেছি। আমার ছেলেবেলা হইতেই লেখাপড়ার দিকে বড় একটা ঝোঁক ছিল না। আমি কুকুর পুষিতে ও ঘোড়া পুষিতে খুবই ভালোবাসিতাম। আমার বয়স যখন মাত্র ৬ বৎসর, সে সময়েই একটি ছোট্ট টাট্টু ঘোড়ায় চাপিয়া আমি শিকার করিতে বাহির হইতাম। একদিন গ্রামের জমিদার মহাশয় আমার ঐরূপ নিরুদ্দেশ যাত্রা দেখিতে পাইয়া বাবাকে বলিলেন, ছেলেটাকে স্কুলে পাঠাও। এ বয়সেই এমন দুরন্তপনার প্রশ্রয় দেওয়া কোনো প্রকারেই সঙ্গত নয়। বাবা এই পরামর্শটা অন্যায় মনে করিলেন না। তাহার পরদিনই আমাকে কাছাকাছি একটা স্কুলে পাঠাইয়া দিলেন। অন্য ১০ জন ছেলে যেমন পুঁথি বগলে করিয়া পাঠশালায় যায়, আমার বেলায়ও সেই সনাতন রীতির কোনো ব্যতিক্রম হইল না। কিন্তু যে ছেলে পড়াশোনা করিবে না, তাহাকে কেমন করিয়া পড়াশোনার মধ্যে আটকাইয়া রাখা যায়? আমার পক্ষেও তাহাই হইল। কয়েক বৎসর পরেই স্কুল ছাড়িয়া দিলাম। বাবা নিরাশ হইয়া পড়িলেন এবং শেষে আমার জন্য একটা বেশ বড় সওদাগরি আফিসে চাকরি জুটাইয়া দিলেন। আমার কাছে এ কাজ মন্দ লাগিল না। কেন মন্দ লাগে নাই, তার একমাত্র কারণ এই আফিসের সহিত পৃথিবীর অনেক দেশের লোকেরই কারবার চলিত। কাজেই নানা দেশ বিদেশের খোঁজখবর এখান হইতে পাইতেছিলাম। আমার কিন্তু দৃঢ় পণ ও গোপন উদ্দেশ্য ছিল দেশ ছাড়িয়া অজানার সন্ধানে বাহির হইয়া পড়িব। সত্য কথা বলিতে কি, আমার কুকুর, বুলটেরিয়ার ঘোড়া, একখানি ছোট নৌকা, বন্দুকটি ছিল এ সময়কারও নিত্যসঙ্গী। ছুটি হইয়াছে, আর কে কোথায় আমায় পায়। অমনি ঘোড়া চড়িয়া কুকুর সঙ্গে লইয়া ছুটিতাম এমন কোথাও যেখানে শিকার করিবার মতো জন্তু জানোয়ার পাওয়া যায়। বাড়ির আশেপাশে আমাদের শহরের কাছাকাছি এমন কোনো জায়গা ছিল না যেখানকার শিকারের সন্ধান আমি না জানিতাম। আমাদের আফিসে আমার সহকারী ছিল আমার চেয়ে বয়ঃকনিষ্ঠ একটি তরুণ যুবা। তাহার কাছে হিসাবের খাতা মিলাইবার অছিলায় যাইয়া বলিতাম দেশ বিদেশের কথা। সেও আমার সংস্পর্শে আসিয়া দেশ ছাড়িয়া যাইবার সংকল্প করিয়াছিল। অবশ্য পরে নানা কারণে তাহার সেই সংকল্পে বাধা পড়িয়াছিল। এইভাবে কতকদিন সওদাগরি আফিসে কাটিয়া গেল। কিন্তু এমন একঘেয়ে জীবন আমার ভালো লাগিতেছিল না। এ সময়ে সর্বদা আফ্রিকার বিষয়ে নানা বই পড়িতাম ও নানা গল্প শুনিতাম। সে সকল বই পড়িতে পড়িতে নূতন নূতন দেশের নানা বিচিত্র কাহিনীর ছবি যেন আমার চোখের সামনে ফুটিয়া উঠিত। কিন্তু তখন পর্যন্ত মন স্থির করিতে পারি নাই কোথায় কোন দেশে যাইব। আমার যখন মনের অবস্থা এইরূপ, তখন কিছুদিনের জন্য কৃষিকার্যে মনোনিবেশ করিলাম। স্কটল্যান্ডের পশ্চিম দিকের পার্বত্য ভূভাগে প্রায় ১৩ বর্গমাইল স্থান ব্যাপিয়া এক কৃষিক্ষেত্র প্রতিষ্ঠা করিলাম। আমার এই কৃষিক্ষেত্রের চারিদিকের দৃশ্য ছিল অতি মনোরম। পাহাড়, হ্রদ, জলাভূমি, বনভূমি প্রভৃতি থাকায় এখানে বৈচিত্র্য ছিল। স্কটল্যান্ডের এই অঞ্চলে পার্বত্য প্রদেশে সে সময়ে শিকারেরও অভাব ছিল না। অনেক হরিণ মিলিত এবং অন্যান্য শিকারও ছিল অনেক। কাজেই এইখানে কৃষিক্ষেত্র স্থাপন করায় বেশ আনন্দেই দিনগুলি কাটিতেছিল। এখন ভাবি, আমি জীবনে বুঝি
এমন সুখের দিন আর কখনো পাই নাই। কিন্তু এখানকার এই কৃষিক্ষেত্রের কাজ চালাইয়া তেমন লাভবান হইতে পারিলাম না। না হইবার কারণ, আমার এদিকে বড় একটা খেয়াল ছিল না। সারাদিন ঘোড়ায় চড়িয়া কুকুরগুলি লইয়া শিকার খুঁজিয়া বেড়াইতাম। কাজেই এদিকে বড় একটা দেখিতাম না। যে লোক কোনো কাজ করিতে যাইয়া নিজে কিছুই দেখে না, সে কি কখনো লাভ করিতে পারে? এজন্য এই চাষের ক্ষেতগুলি, এখানকার এই ক্ষেত খামার, বাড়িঘর, গরু বাছুর সব বিক্রয় করিয়া অর্থ সংগ্রহ করিলাম এবং স্থির করিলাম যে কানাডা বা আমেরিকার পশ্চিমাংশের কোথাও যাইয়া ঔপনিবেশিক হইব। এই কথা শুনিয়া সমবয়সী এদেশীয় একটি যুবকও সঙ্গে যাইতে প্রস্তুত ছিলেন। এমন সময় আমার কৃষিক্ষেত্রের কাছাকাছি একটি গ্রামের একজন বর্ধিষ্ণু ভদ্রলোকের 2টি যুবক পুত্র আমাকে বলিলেন, আমরা আফ্রিকার নেটালে যাচ্ছি, আপনিও চলুন না। তাহাদের কথাটা মন্দ লাগিল না। আমি যাইবার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হইলাম। আমার তো সঙ্গে লইবার তেমন কিছু বেশি জিনিসের প্রয়োজন ছিল না। যা না নিলে নয় তেমন প্রয়োজনীয় কতকগুলি জিনিস লইলাম। বন্দুক, রাইফেল, জিনবাদ, আর যদি বেশিরভাগ বা অনাবশ্যক বলিতে হয়, তা বলিতে পারেন সে 60টি গ্রে হাউন্ড কুকুর। 1851 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে নেটাল পৌঁছিলাম। আমাদের সেখানে পৌঁছিতে 3 মাসের উপর সময় লাগিয়াছিল। যে কুকুর কয়টিকে বড় যত্ন করিয়া সঙ্গে আনিয়াছিলাম, তাহারা এদেশে আসিবার 2-1 বৎসর পরেই গ্রীষ্মের দারুণ উত্তাপে প্রাণ হারাইল। সকলের চেয়ে ছোট কুকুরটি এদেশের উষ্ণ জলবায়ুতেও অনেক দিন বাঁচিয়াছিল। আমরা যখন নেটাল বন্দরে আসিলাম, তখন সেখানকার কাছাকাছি মিস্টার হোয়াইট নামে একজন চাষি শিকারী ছিলেন। সে দেশের লোকে তাহার নাম দিয়াছিল এলিফ্যান্ট হোয়াইট, কিনা হাতিমারা হোয়াইট সাহেব। আমার সঙ্গে যখন তাহার দেখা হইল, তখন তিনি প্রৌঢ় হইয়াছেন। যৌবনের সেই শিকারের উৎসাহ আর তাহার ছিল না, তবে একেবারে নিবৃত্তিও হয় নাই। তিনি প্রায়ই শিকারে যাইতেন। মিস্টার হোয়াইট যখন এদেশে আসেন, তখন এই অঞ্চলে অসংখ্য হস্তি ছিল। এখন ক্রমশই হস্তির সংখ্যা হ্রাস পাইতেছে। মিস্টার হোয়াইট এখানে অনেক জমিজিরাত সংগ্রহ করিয়া বড় রকমের একটি কৃষিক্ষেত্র করিয়াছিলেন। সে কথা পরে বলিব। এখানে আসিবার অল্প কিছুদিন পরে শুনিলাম মিস্টার হোয়াইট শিকার করিতে সেন্ট লুসিয়া যাইবেন। কাজেই আমি তাহার সহিত পরিচিত হইবার জন্য এবং সঙ্গী হইবার জন্য ব্যগ্র হইয়া উঠিলাম এবং শীঘ্রই সাক্ষাৎ হইল। তিনি আমার সঙ্গের গ্রে হাউন্ড কয়েকটিকে দেখিয়া অত্যন্ত আনন্দিত হইলেন। তারপর অল্প সময়ের মধ্যেই আমাদের রওনা হইতে হইল। কয়েকটি গাড়ি বোঝাই হইয়া আমাদের জিনিসপত্র চলিল। ওই সঙ্গে ছোট একখানি বোটও আমরা লইয়াছিলাম। গাড়িগুলির মধ্যে তাঁবু, গৃহস্থালির সাজ সরঞ্জাম এই সকল ছিল প্রচুর পরিমাণে। রাত্রি কাটিবে কেমন করিয়া, সে ভাবনা তখন একবারও ভাবি নাই। আমার হৃদয় ও মন তখন উৎসাহে পূর্ণ। কেহ যদি বলিত, তোমার 10 হাত জলের নিচে যাইতে হইবে, বুঝিবা তাহাতেও রাজি হইতাম। এ যাত্রায় আমরা কতকগুলি জলহস্তী শিকার করিয়াছিলাম। এদেশের লোকেরা জলহস্তীকে সাগর গরু বলে। এই প্রথম শিকার যাত্রার সম্বন্ধে আমার ডায়েরি বা দৈনন্দিন লিপিতে যেরূপ যেরূপ লিখিয়াছিলাম, তাহাই উদ্ধৃত করিয়া দিতেছি। আমি নেটালে পৌঁছিবার 3 সপ্তাহ পরেই আমাদের দেশবাসী 7 জন লোক, একদল কাফরি অনুচর ও 3খানি গাড়িতে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রাদি সহ সেন্ট লুসিয়ার দিকে রওনা হইলাম। পরে আরও 2 জন শ্বেতাঙ্গ আসিয়া আমাদের সঙ্গে যোগ দিয়াছিলেন। এখানে যে কিরূপ কষ্ট পাইয়াছিলাম, তাহা জীবনে কোনোদিন ভুলিতে পারিব বলিয়া মনে হয় না। শীতকাল, তার উপর অনবরত বৃষ্টি হইতেছিল। গাড়ির মধ্যে শুইবার স্থান নাই। কোনো প্রকারে গাড়ির নিচে মালপত্র ও কম্বল বিছাইয়া শুইয়া থাকিতাম। আমাদের অনুচর কাফরির দল কুকুরের মতো কুণ্ডুলি পাকাইয়া যেখানে সেখানে সেই ভিজা মাটিতে বৃষ্টির ভিতরেও আরামে নিদ্রা যাইত। অদ্ভুত বটে। 7ই জানুয়ারি 1852 খ্রিস্টাব্দ। আজ আমাদের দলের একজন একটা জলহস্তির শাবক মারিলেন। ইহাদের মাংস বেশ সুস্বাদু। আমরা পরম তৃপ্তির সহিত সেই মাংস খাইলাম। 12ই জানুয়ারি সকালবেলা আমরা পথ চলিতেছি। গাড়ি ও লোকজন পেছনে পেছনে আসিতেছে। এমন সময় আকস্মিকভাবে
এক বিপদের সম্মুখীন হইয়া আমরা ভয়ে ও আতঙ্কে শিহরিয়া উঠিলাম। আমাদের প্রায় 40 গজ দূরে একটা প্রকাণ্ড হস্তি আপনার মনে চড়িয়া বেড়াইতেছিল। কি ভয়ানক বিপদ! সকলে তাড়াতাড়ি গাড়ির ভিতর হইতে রাইফেল, বন্দুক ও গুলিগোলা সব সংগ্রহ করিয়া লইলাম। মিস্টার হোয়াইট পাকা শিকারী, আর এই অঞ্চলে থাকিয়া থাকিয়া তাহার যথেষ্ট অভিজ্ঞতা জন্মিয়াছিল। কাজেই কখন কি বিপদ ঘটিতে পারে সে সম্ভাবনায় তিনি সদা সর্বদাই প্রস্তুত থাকিতেন। আমরা 4 জন শিকারী দ্রুত পদে বন্দুক ঘাড়ে করিয়া হস্তির দিকে ছুটিলাম। বনের বাহিরে বিস্তৃত প্রান্তরের মধ্য দিয়া সেই ভীষণ হস্তি আপনার মনে চলিয়া যাইতেছিল। আকাশে মেঘ করিয়াছিল, আর খুব জোরে হাওয়া বহিতেছিল। বোধ হয় এই জন্যই হস্তি আমাদের পায়ের শব্দ শুনিতে পায় নাই। আমরা হাতিটার কাছাকাছি আসিয়া প্রায় 20 গজ দূর হইতে সকলে একসঙ্গে তাহাকে লক্ষ্য করিয়া গুলি করিলাম। গুলি খাইয়া হস্তিটা ভীষণ চিৎকার করিয়া যেমন রুখিয়া দাঁড়াইল, অমনি মিস্টার হোয়াইট তাহার কাঁধের দিকটা লক্ষ্য করিয়া আর একটা গুলি ছুড়িলেন। হস্তি আবার একটা ভীষণ চিৎকার করিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইতে চেষ্টা করিল। গুরুম 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 গুরুম, আবার একসঙ্গে আমরা 4 জনে তাহাকে লক্ষ্য করিয়া গুলি ছুড়িলাম। ফল খুব ভালোই হইল। হস্তির আর চলিবার শক্তি রহিল না। তাহার প্রাণহীন বিরাট দেহ ভীষণ শব্দে মাটিতে পড়িয়া গেল। আমরা মহা আনন্দে নিহত হাতির কাছে গেলাম। কাফরিরা আনন্দে চিৎকার করিতে করিতে ছুটিয়া আসিল। হাতির মাংস তাহাদের প্রিয় খাদ্য। সারাটা দিন শিকারের পেছনে পেছনে ছুটাছুটি করিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম, তাই সহজেই ঘুমাইয়া পড়িলাম। 14 জানুয়ারি। আজ সকালবেলা হাঁস শিকারে বাহির হইলাম। ইসিলিনি নদীতে বান ডাকিয়াছিল, এজন্য আমাদের সঙ্গের গাড়িগুলি নদীর পারে আটকা পড়িয়া গেল। নদীর জল না কমিলে আর পার হইবার কোনো উপায় ছিল না। এখানে নদীর ধারে অনেক শিকার মিলিল, বন্য মুরগি মিলিল অসংখ্য, তাছাড়া হাঁস ও এদেশের নানা জাতীয় অনেক অজানা জলচর পাখিও শিকার করিলাম। আমি যতগুলি পারিলাম আমার কোমরবন্ধের সহিত বাঁধিয়া লইয়া তাঁবুর দিকে চলিলাম। বেলা পড়ার সঙ্গে সঙ্গে নদীর জলও কমিয়া আসিয়াছিল। গাড়িগুলি একটি একটি করিয়া এইবার নদীর ওপারে যাইবার আয়োজন করিতেছিল। আমি নদীর পাড় দিয়া চলিতে চলিতে এক জায়গায় খুব অল্প জল ও চড়া জায়গা দেখিয়া সেই দিক দিয়া নদী পার হইবার চেষ্টা করিলাম। শিকার করিবার সময়ে নদীর জলে অনেক কুমির দেখিয়াছিলাম। নদীর প্রায় 3 ভাগ পার হইয়া আসিয়া একটা ছোট চর পাইলাম। জল হইতে স্থলভাগ 2-3 হাতের বেশি উঁচু নয়। এই চরের সম্মুখে নদীর জল যেমন গভীর, স্রোত তেমনি প্রখর। সেখানে নদী প্রায় 60 হাত চওড়া হইবে। আমার সঙ্গে আমার বন্দুক, শিকারের সাজ সরঞ্জাম, শিকার করা পাখি কয়টি ছিল। পায়ে ছিল একজোড়া শিকার করিবার বুট জুতা, আর গায়ে হালকা ফ্লানেলের জামা ও মাথায় ছিল টুপি। কোনো ভারী জিনিস সঙ্গে ছিল না। আমার মনে হইল যে এই হালকা জিনিস কয়টি লইয়া সহজেই নদী পার হইতে পারিব। এইরূপ ভাবিয়া সবেমাত্র জলে নামিয়া ধীরে ধীরে নদী পার হইতেছি, এমন সময় দেখিতে পাইলাম প্রকাণ্ড একটা কুমির মাথা তুলিয়া মস্ত বড় হা করিয়া আমাকে লক্ষ্য করিয়া নদীর জল আলোড়িত করিয়া ছুটিয়া আসিতেছে। প্রাণের ভয়ে তাড়াতাড়ি আবার ডাঙায় ফিরিয়া চলিলাম। কোনো রকমে বুনো ঘাস ধরিয়া ডাঙায় উঠিলাম। প্রাণ বাঁচাইতে যাইয়া বন্দুকটিকে জলে বিসর্জন দিতে হইল। পারে উঠিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। আর একটু হইলেই যদি কুমিরের দিকে নজর না পড়িত, তাহা হইলেই আমার আফ্রিকার শিকারের আশা এই জীবনের মতো এইখানেই শেষ হইয়া যাইত। সে যাহা হোক, অনেকক্ষণ ডাঙায় বসিয়া রহিলাম। ক্রমশ নদীর জল কমিতে কমিতে যখন মাত্র 1 হাঁটু পরিমিত হইয়া আসিল, তখন নদী পার হইলাম। পরের দিন বন্ধুদের সহিত আসিয়া বন্দুকটির অনেক খোঁজ করিলাম, কিন্তু উহা আর পাইলাম না। এইবার আমাদের দলের লোকদের মধ্যে 2 ভাগ হইয়া গেল। একদল চলিয়া গেল সেন্ট লুসিয়া প্রণালীর দিকে জলহস্তী শিকার করিবার জন্য, আর একদল চলিল অন্যদিকে। আমরা ইনসেলিন নামে একটি ছোট নদীর পাড়ে তাঁবু ফেলিয়াছিলাম। এখানে মশার এমন উপদ্রব যে রাত্রিতে 1 মুহূর্তের জন্য ঘুমাইতে পারি নাই। অর্থ সংগ্রহের জন্য এদেশের লোকদের সহিত আমি এখানে কিছু ব্যবসায়ও করিলাম। কাফরিদের কাছে 2খানি কোদালের বদলে আমি একটি সার পাইলাম। আফ্রিকার সার নানা কাজে লাগে।
ঘোড়ার মতো ইহার পিঠে চড়িয়া এদেশের লোকেরা চলাফেরা করে। আমরাও অনেকে সময় সময় ষাঁড়ের পিঠে চড়িয়াছি। 18 জানুয়ারি প্রায় 4-5 মাইল দূরে যাইয়া আর একটি ছোট নদীর পারে যাইয়া রাতটা কাটাইলাম। ইনসেলিন নদীর পারের মশার কথা বলিয়াছি। এবার যেখানে আসিলাম সেখানে মশার উপদ্রব আরও অনেক বেশি। আমরা রাত্রিতে গোবরের ঘুঁটে পোড়াইয়া কোনো রকমে মশার আক্রমণ হইতে রক্ষা পাইয়াছিলাম। পরের দিন প্রায় 12 মাইল দূরবর্তী একটি কাফরি পল্লীতে আসিলাম। আমরা এখন দলে মাত্র 3 জন। পথ এবার ভালো ছিল, তেমন জঙ্গলা ছিল না। পাহাড়ের পথ হইলেও অনেকটা সমতল, পাহাড়গুলিও রুক্ষ নয়, তরুলতা গুল্মে পরিপূর্ণ বলিয়া দূর হইতে নীলাভ দেখাইতেছিল। এই কাফরি গ্রামের সর্দার আমাদের প্রতি খুব ভদ্র ব্যবহার করিয়াছিল, আর এখানে প্রচুর শিকারও পাইয়াছিলাম। গ্রামটি একটি ছোট পাহাড়ের ওপর থাকায় চারিদিকের সৌন্দর্যও ছিল যেমন মনোরম, তেমনি মশার উপদ্রবও তত বেশি ছিল না। কিন্তু একটা ভয় ছিল খুব বেশি। পাহাড়ের পশ্চিম দিকটা ঢালু ও গভীর জঙ্গলে পরিপূর্ণ থাকায় ওই ভীষণ বনের মধ্যে বুনো মহিষ, হাতি এবং অন্যান্য অনেক হিংস্র জন্তু বাস করিত। আমরা এখানে আসিবা মাত্রই কাফরিরা একথা বলিয়া সতর্ক করিয়া দিয়াছিল। সেজন্য আমরা সারা রাত্রি চারিদিকে আগুন জ্বালিয়া শুইয়াছিলাম। এই গ্রামের আসিবার পর হইতে আমার বন্ধুরা অন্যদিকে শিকারে বাহির হইতেন। তাহারা পাহাড়ের নিচের দিকে যে ছোট নদীটি আঁকিয়া বাঁকিয়া বন্ধুর প্রান্তরের বুক দিয়া বহিয়া গিয়াছিল, তাহার পারে পারে শিকার করিতেন। এই শিকারে আমাদের খাওয়ার জিনিস জুটিত প্রচুর। বুনো মুরগি, হাঁস এবং অন্যান্য অনেক সুখাদ্য পাখি তাহারা শিকার করিয়া আনিতেন। কাজেই দিনগুলি বেশ আরামে কাটিতেছিল। এদিকে আমি কি করিতাম? আমি প্রতিদিন সকালবেলা কাফরিদের সঙ্গে শিকারের সন্ধানে বাহির হইতাম। আমি তাহাদের ভাষা কিছুই বুঝিতাম না, শুধু তাহাদের আকার ইঙ্গিত অনুসারে তাহাদের অনুসরণ করিতাম। একদিনকার কথা বলিতেছি। সেদিন আমার সঙ্গে মিস্টার গিবসনও ছিলেন। কিছুদূর চলিবার পর একজন কাফরি আমাদিগকে একটা কাটা গাছের ঝোপের পাশে চুপচাপ বসিয়া থাকিবার জন্য ইঙ্গিত করিল। ওই ঝোপের অল্প দূরেই একটি প্রকাণ্ড জলাশয় ছিল। ওইটিকে হ্রদ বলিলেও অত্যুক্তি হয় না। জায়গাটি বেশ মনোরম ছিল। ঝোপের নিকটবর্তী স্থানটি ছিল শ্যামল তৃণাবৃত। বেশ মিষ্টি মিষ্টি হাওয়া বহিতেছিল। কাজেই আমি একটু ঘুমাইয়া পড়িয়াছিলাম। কাফরিরা আমাদিগকে এখানে রাখিয়া চলিয়া গিয়াছিল। হঠাৎ আমি মিস্টার গিবসনের ভীতিজনক চিৎকারে জাগিয়া উঠিলাম। সে তাড়াতাড়ি আমাকে পাহাড়ের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, হই দেখুন। আমি চোখ মিলিয়া দেখিলাম একটা বুনো মহিষ পাহাড়ের ওপর হইতে আমাকে লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে। সে ঝোপটার পাশে আসিয়া এমন জোরে লাফাইল যে আমার মাথার ওপর দিয়া জলাশয়ের কিনারায় যাইয়া পড়িল। জলের মধ্যে ভয়ানক একটা শব্দ হইল। এই আলোড়নের ফলে অনেকখানি জল পারে ছিটকাইয়া উঠিল। আমি এতটুকুও ভয় পাইলাম না। তৎক্ষণাৎ মহিষটিকে লক্ষ্য করিয়া একটা গুলি করিলাম। ব্যাস, এক গুলিতেই সাবার। আমার বন্দুকের শব্দ শুনিয়া কাফরিরা হল্লা করিতে করিতে গ্রাম হইতে ছুটিয়া আসিল। তাহাদের আনন্দ দেখে কে! এখানে একটা কথা বলা ভালো, এই দুর্দান্ত বুনো মহিষটাকে মারিয়া আমার কোনো আনন্দ হয় নাই, কেননা আমি এজন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। দ্বিতীয়ত, মহিষটার যদি লক্ষ্যভ্রষ্ট না হইত, তাহা হইলে আমার প্রাণ বাঁচানোই দায় হইত। বরং আমার যে প্রাণ বাঁচিল, সেজন্যই আমি অন্তরের সহিত ঈশ্বরকে ধন্যবাদ দিতেছিলাম। এখানে আর বেশি দিন থাকিলাম না। আমরা সেন্ট লুই নদীর পার ধরিয়া চলিতে লাগিলাম। এই অঞ্চলের কাফরিরা দরিদ্র নহে। তারপর এখানে ইহারা কৃষিকার্য দ্বারা যেমন নানা শস্য উৎপাদন করে, তেমনি মাছ মাংসও খুব পায়। নদীর জলে মাছ ধরে আর জলহস্তী শিকার করে। এই অঞ্চলটা অরণ্য সংকুল। সিংহ ও হায়না প্রতিদিন রাত্রিবেলা দল বাঁধিয়া বিচরণ করে। বৃষ্টিও এই অঞ্চলে খুবই বেশি হয়। এজন্য চাষবাসের অবস্থা ভালো। সেন্ট লুই নদীর গভীরতা সর্বত্র সমান নহে। কোথাও ইহার জল অত্যন্ত গভীর, কোথাও নয়। তবে এইখানে জলহস্তীর সংখ্যা খুবই বেশি। আর কুমির, সে যে কত, তাহা গনিয়া শেষ করে কে! আর একদিন আমরা এক ভয়ানক বিপদে পড়িয়াছিলাম। একখানা কেনোতে চড়িয়া নদী পার হইতেছি। এমন সময় একটি জলহস্তীর শাবককে দেখিতে পাইয়া তাহাকে লক্ষ্য করিয়া মিস্টার গিবসন গুলি করিলেন।
যেমন গুলি করা, অমনি শাবকটি গভীর জলের মধ্যে ডুবিয়া গেল। কিন্তু এদিকে বোধহয় শাবকটির মাথা ভীষণ বেগে আসিয়া আমাদের নৌকার উপর পড়িল। আর একটু হইলেই নৌকাখানি উল্টাইয়া যাইত। আর কি, কাফরি মাঝি আর্তনাদ করিয়া উঠিল। আমরা দুইজনে নির্ভীকভাবে উপর্যুপরি গুলি করিতে লাগিলাম। সৌভাগ্যবশত আমাদের গুলি ব্যর্থ হয় নাই। উহ, কি বাচনটাই না বাঁচা গেল। আমরা ক্রমশ স্রোতের বেগে অতি দ্রুত সেন্ট লুসিয়ার দিকে চলিতে লাগিলাম। আজ আমাদের পক্ষে বড়ই শুভদিন বলিতে হইবে। অনেকগুলি জলহস্তী শিকার করিয়াছিলাম। যতই সেন্ট লুসিয়ার কাছাকাছি আসিতে লাগিলাম, ততই নদীর জল অগভীর হইতে লাগিল। কিন্তু এদিকে কুমিরের উৎপাত অতি ভীষণ। 8টি 10টি, কোথাও বা 20-25টি কুমির একসঙ্গে জড়ো হইয়া নদীর এদিকে ওদিকে সাঁতরাইতেছিল। কতকগুলি আবার নদীর চরে রোদ পোহাইতেছিল। আমরা এবার নদীর পার হইতে অল্প একটু দূরে একটি বৃহৎ জলাশয়ের তীরে রাত্রি কাটাইবার ব্যবস্থা করিলাম। তখনও রাত্রি তেমন গভীর হয় নাই। আমাদের তাঁবুর অল্প একটু দূরেই ছোট একটি ঝোপ ছিল। আমরা আমাদের পাশে ল্যাম্প জ্বালিয়া তাঁবুর বাহিরে বসিয়া গল্প করিতেছিলাম। রুটি, শাকসবজি এবং মাংসের কোনো অভাব ছিল না। চাকরেরা খাবার তৈয়ারি করিতেছিল। আমরা কোন দিকে কিভাবে শিকার করিতে যাইব সে বিষয়ে আলোচনা করিতেছিলাম। আকাশে মেঘ করিয়াছিল এবং বেশ জোরে হাওয়া বহিতেছিল। এমন সময় আমাদের সঙ্গে মিস্টার মনিস দেখিতে পাইলেন ওই ঝোপটার পাশ দিয়া 3টি সিংহ আস্তে আস্তে চলিয়া যাইতেছে। মিস্টার মনিস আমাদের সকলের দৃষ্টি সেদিকে আকর্ষণ করিলেন। কি ভয়ানক বিপদ সম্মুখে! মাত্র 20 হাত দূর দিয়া সিংহীরা বিড়ালের মতো চুপি চুপি আসিতেছিল। আমরা তাহাদের গতিবিধি লক্ষ্য করিতে লাগিলাম এবং বন্দুক লইয়া প্রস্তুত হইয়াছিলাম। আমরা ঠিক করিয়াছিলাম, যদি সিংহ আমাদের আক্রমণ করিতে আসে তবেই আমরা তাহাদিগকে গুলি করিব, নতুবা নয়। আশ্চর্যের বিষয় এই যে সিংহীরা এদিক দিয়া ঘেঁষিলও না। তাহারা আস্তে আস্তে দূর বনের দিকে চলিয়া গেল। সারা রাত্রি ঝোড়ো হাওয়া বহিল। 3রা মার্চ 1852। আজ বজ্র ও বিদ্যুতের খেলা চলিল। যেমন মেঘগর্জন তেমনি বর্ষণ আরম্ভ হইল। সারা দিন রাত্রি সমানভাবে বৃষ্টি চলিল। আমরা সারা রাত্রি ভিজিলাম। বৃষ্টির জলে ভিজিয়া কনকনে হাওয়ার মধ্যে বাস করিয়া আমার এমন অবস্থা দাঁড়াইল যে দাঁতে দাঁত লাগিতে লাগিল। পরের দিন বৃষ্টি একটু থামিলে এই স্থান পরিত্যাগ করিবার জন্য প্রস্তুত হইলাম। 9 মার্চ মিস্টার হোয়াইটের নিকট হইতে সংবাদ আসিল যে আমাদের আর সেন্ট লুসিয়ার দিকে যাওয়ার আবশ্যক নাই। আমাদের পুনরায় কাফরিদের অঞ্চলে ফিরিয়া যাইতে হইবে। এ যাত্রায় আমাদের শিকার নেহাত মন্দ হয় নাই। 55টি জলহস্তী, একটি হাতি এবং অনেক হাতির দাঁতও সংগ্রহ করিয়াছিলাম। 12ই মার্চ এখান হইতে তাঁবু তুলিলাম। আমাদের কাফরি অনুচরেরা দলে দলে জিনিসপত্র লইয়া যাত্রা শুরু করিল। আমার শরীর এত দুর্বল হইয়া পড়িয়াছিল যে আমি পথে বিশ্রাম করিতে করিতে চলিয়াছিলাম। 16 তারিখে নেটাল বন্দরে পৌঁছিলাম। এ পথে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই। নেটালে কিছুদিন বিশ্রাম করিয়া একটু সুস্থ হইলাম। নেটালে মিস্টার কলিন্স ও তাহার স্ত্রীর সেবা শুশ্রূষা ও আদর যত্নের দরুনই এই যাত্রা প্রাণে বাঁচিয়াছিলাম। তাহাদের উপকার কখনো ভুলিব না। এখান হইতে মিস্টার হোয়াইটের নিকট গেলাম। মিস্টার হোয়াইট এদিকে একজন মস্ত বড় কৃষক ছিলেন। তাহার কৃষিক্ষেত্রের পরিমাণ ছিল প্রায় 9600 একর। আমি তাহার কাছাকাছি একটি গ্রামে প্রায় 2 বৎসর ছিলাম। এ সময়ে আমি যেভাবে জীবিকা নির্বাহ করিয়াছি তাহা একেবারেই সন্তোষজনক বলিতে পারা যায় না। কাফরিদের কাছে গরু বাছুর বেচিয়া যে 2 পয়সা রোজগার করিতাম তাহাতেই দিন চলিত। মিস্টার হোয়াইট জুলুদের সহিত এই কারবার করিয়া বেশ লাভবান হইয়াছিলেন। এই জীবন একান্ত নিঃসঙ্গ হইয়া পড়িয়াছিল। আমার সঙ্গে বাহিরের লোকজনের সহিত বড় একটা দেখা সাক্ষাৎ হইত না। তারপর আমার এই নির্জন কুটিরে এমন কিছু লোভনীয় জিনিস ছিল না যে কেহ আসিয়া বেশি দিন থাকিতে পারে। এ সময়ে আমার জীবন কতকটা যাযাবরের মতো হইয়া পড়িয়াছিল। আজ এই গ্রামে গরু বেচিতে যাইতাম, কাল অন্য কোনো গ্রামে। এইভাবে দিনগুলি কাটিতেছিল। এ সময়েও আমার কাছে কয়েকটি ঘোড়া এবং 1 পাল কুকুর ছিল। তারপর আমি এখানে যে ঘর তৈয়ারি করিয়া বাস করিতেছিলাম তাহার মধ্যে এত বেশি উইয়ের উপদ্রব ছিল যে সঙ্গে যা কিছু পুঁথিপত্র এবং পোশাক পরিচ্ছদ আনিয়াছিলাম
তাহা উইয়ে সব নাশ করিয়া দিয়াছিল। এইভাবে 2 বৎসরের ওপর এখানে কাটাইয়া কিছু অর্থ সংগ্রহ করিয়া আবার শিকারের নেশায় মাতিলাম। প্রথমেই আসিলাম সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়া আসিবার পর মিস্টার লিন্টলো নামক একজন আমেরিকাবাসী পাদ্রীর সহিত আলাপ পরিচয় হইল। এই ভদ্রলোক ও তাহার স্ত্রী আমি যেখানে থাকিতাম সেখান হইতে 4-5 মাইল দূরে থাকিতেন। আমি প্রতি রবিবার তাহাদের ওখানে বেড়াইতে যাইতাম। তাহার সদাশয়া পত্নী এবং ছেলেমেয়েরা আমাকে খুবই যত্ন করিতেন। তাহাদের আদর ও যত্নে আমার বাড়ির কথা মনে পড়িত, পিতামাতা ও ভাই বোনদের কথা মনে পড়িত। তাহার বাংলো, গৃহসজ্জা, বাগান এবং চারিদিকের নিপুণ গৃহস্থালির সহিত আমার নির্জন, বিষণ্ন, মলিন গৃহস্থালির কথা স্মরণ করিয়া লজ্জা অনুভব করিতাম। একটা ভাঙা বাড়িতে আমি থাকিতাম। গৃহসজ্জার মধ্যে ছিল একটি অর্ধভগ্ন টেবিল, গুটি 2 ভাঙা চেয়ার, এক তরঙ্গ কাপড় চোপড় ও একটি ঔষধের বাক্স, এইমাত্র সম্বল। সেন্ট লুসিয়ায় থাকিবার সময় একদিন একটা খুব বিপদের হাত হইতে বাঁচিয়াছিলাম। মানুষ এমন বিপদের হাত হইতে কেবলমাত্র ঈশ্বরের অনুগ্রহেই বাঁচিতে পারে। একদিন বিকেলবেলা আমরা কয়েকজন মিলিয়া জলহস্তী শিকার করিতে বাহির হইয়াছিলাম। তাহার 2-4 দিন আগে মাত্র আমার জ্বর সারিয়াছে। আমরা একখানা ছোট নৌকায় চড়িয়া যাইতেছিলাম। সঙ্গীরা আমাকে একটি ছোট দ্বীপ বা চর ভূমিতে রাখিয়া গেলেন। আমি একটা ঝোপের কাছে শিকারের আশায় বসিয়া রহিলাম। অনেকটা সময় কাটিয়া গেল, একটিও জলহস্তীর সন্ধান মিলিল না। একে দুর্বল শরীর, তার উপর রৌদ্রের তেজে আমি অবসন্ন হইয়া পড়িতেছিলাম। কতকগুলি নলবন লাঠি দিয়া ভাঙিয়া তাহার উপর বেশ একটু আরাম করিয়া বসিলাম। ঘুমে আমার চোখ ঢুলিয়া পড়িতেছিল। পা দুখানির খানিকটা জলের মধ্যে ডুবানো ছিল। আমি কতক্ষণ এইভাবে ছিলাম জানি না। হঠাৎ আমার সঙ্গীতের চিৎকারে ঘুম ভাঙিয়া গেল। চাহিয়া দেখি চারিদিক হইতে প্রায় 60টি কুমির আমার দিকে ছুটিয়া আসিতেছে। 3টি কুমির তো একেবারে পায়ের কাছে আসিয়া পৌঁছিয়াছিল। বন্ধুরা সে সময় আসিয়া না পৌঁছিলে এবং তাড়াতাড়ি যদি আমায় নিদ্রার স্থান হইতে দূরে টানিয়া না আনিতেন, তাহা হইলে হইয়াছিল আর কি, একেবারে কুমির মহাশয়দের পেটের ভিতর যাইয়া চিরবিশ্রাম করিতাম। বন্ধুরা বলিলেন তাহারা দূর হইতে আমার কাছাকাছি কয়েকটা জলহস্তী দেখিতে পাইয়াছিলেন। ভাবিয়াছিলেন আমি হয়তো তাহাদের গুলি করিব। কিন্তু আশ্চর্য এই যে আমার কোনো সাড়াই তাহারা পাইলেন না। তাই ব্যস্ত হইয়া এদিকে আসিয়াছিলেন। আসিয়া আমাকে যে অবস্থায় দেখিয়াছিলেন তাহা পূর্বেই বলা হইয়াছে। এখানে আমি কুমিরের সম্বন্ধে একটি কৌতুকজনক গল্প বলিব। এইটিও সেন্ট লুসিয়াতেই ঘটিয়াছিল। সেন্ট লুসিয়া প্রণালীর কাছাকাছি নদীর মোহনায় আমি কয়েকটি হাঁস শিকার করি। একটি হাঁস শিকারের পরে যখন সেইটির সন্ধানে নদীর কিনারায় গেলাম, দেখিলাম হাঁসটি নাই। সে সময়ে মিস্টার গিবসন আমার সঙ্গে ছিলেন। আবার একটি হাঁস গুলি করিলাম, ঠিক সেই অবস্থা। নদীর পাড়ে যাইয়া হাঁসের সন্ধান মিলিল না। তৃতীয়বার ঐরূপ গুলি করিয়া তৎক্ষণাৎ দৌড়াইয়া নদীর পাড়ে আসিলাম। সঙ্গে একটি লোহা বাঁধানো লাঠি লইলাম। কাছে যাইয়া দেখিলাম হাঁসটি নদীর কিনারায় পড়িয়া আছে। ওইটিকে তুলিয়া আনিবার জন্য যেমন হাত বাড়াইয়াছি, হঠাৎ হাঁসটি একটি কুমিরের মুখে অদৃশ্য হইল। সে সময়ে ভয় কাহাকে বলে জানিতাম না। তাই তাড়াতাড়ি কুমিরের মুখ হইতে হাঁসটিকে উদ্ধার করিবার জন্য হাঁসের পা ধরিয়া টানিলাম। আমার এই টানাটানির ফলে হাঁসের অর্ধেকটা আমার ভাগ্যে জুটিল, আর বাকি অর্ধেকটা করিলেন কুমির মহাশয় উদরসাৎ। আমি আমার সেই লৌহদণ্ডটি দিয়া কুমিরের নাকের ওপর খুব জোরে 2-4টি আঘাত করিয়াছিলাম। এ কথা না বলিলেও চলে যে হাঁসের আধখানি পাইয়াই নিজেকে ভাগ্যবান মনে করিয়াছিলাম এবং তৎক্ষণাৎ পারে উঠিলাম। এখন অনেক সময় ভাবি কি অন্যায় এবং দুঃসাহসিকতার কাজই না করিয়াছিলাম। যদি তাড়াতাড়ি পারে না উঠিতে পারিতাম, তাহা হইলে আমারও যে হাঁসের অবস্থাই হইত। কেননা আমি পাড়ের ওপর কয়েক পা অগ্রসর হইয়া পশ্চাতে চাহিয়া দেখিলাম প্রায় 20-25টা কুমির একসঙ্গে মিলিত হইয়া নদীর জল আলোড়িত করিতে করিতে পাড়ের দিকে ছুটিয়া আসিতেছিল। যৌবনে মানুষের জীবনের মায়া থাকে না। অনেক দুঃসাহসিকতার কাজ করা সে সময়েই সম্ভব হয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ যত অভিজ্ঞতা লাভ করে ততই কাজ শৃঙ্খলার সহিত সম্পন্ন হয়। শিকারে ধৈর্য, অভিজ্ঞতা
এবং ক্ষিপ্রকারিতা আসে, কিন্তু দুঃসাহসিকতা দূর হয়।